আসসালামু আলাইকুম আমার মাঝবি সংবাদে আপনাদের সাথে আছি আমি তাহলে শুরুতে জানি কিছু সংবাদ তাপদাহে নাকা জনজীবন যশোরে মৌসুমের রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রাতে দাঁড়িয়েছিল কিন্তু তার ডিগ্রি বৃহস্পতিবার থেকে তা কিছুটা কমার পূর্বাভাস আবহাওয়া দপ্তর। তীব্র গরমে হাসপাতালে বেড়েছে গরম জড়িত রোগীর চাপ রাজধানীতে বাণিজ্যিক ভবনে কাঁপছে ব্যবহারে বাড়ছে তাপমাত্রা বলছেন বিশেষজ্ঞরা সিলেটের স্বস্তি। স্বার্থ সিদ্ধির জন্য জনস্বার্থ জলাঞ্জলি দেওয়া রাজনৈতিক দেউলিয়াত্ম ও প্রতিহিংসার রাজনীতির চরিত্রকে উন্মোচিত করে বলে রাষ্ট্রপতি। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনরা অংশ নিতে পারবেন না এমন আইন নেই বলেন ইসি আনিসুর জনগণ যাকে চাইবেন তিনি নির্বাচিত হবেন। শেষ মুহূর্তে এসে হজ আবেদনের সময় বাড়িয়েছে সৌদি আরব 7 মে পর্যন্ত করা যাবে ভিসার আবেদন। দর্শক শুনছিলেন শিরোনামের বিস্তারিত সংবাদ। শুরুতেই তাপপ্রবাহ প্রসঙ্গ। আগামী 3 মের পর থেকে সারা দেশে বৃষ্টি হতে পারে এবং 10 মের পর মাত্রাতিরিক্ত তাপদাহ থেকে স্বস্তিদায়ক পরিস্থিতির সৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম। তবে চলমান তাপপ্রবাহ আগামীকাল পর্যন্ত থাকবে বলেও জানান তিনি। এদিকে তীব্র তাপপ্রবাহের কারণে আজ ঢাকা সহ দেশের 27 জেলার সব স্কুল কলেজ ও মাদ্রাসা বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আবু সাইদ অপুর রিপোর্ট। গেল ক সপ্তাহ ধরে সারা দেশে চলছে কাঠফাটা তাপদাহ। অস্বস্তিতে রয়েছে সব শ্রেণী পেশার মানুষ। তবে আবহাওয়া দপ্তর বলছে আগামী মে মাসের 2 তারিখ থেকে তাপপ্রবাহ কমতে শুরু করবে। প্রথমে পূর্বাঞ্চল সিলেট ও চট্টগ্রামে বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে, তবে 3 মের পরে মিলবে স্বস্তির বৃষ্টি। আর 10 তারিখের পর থেকে তাপদাহ কমে স্বস্তিদায়ক পরিস্থিতি সৃষ্টি হবে। আর দেশের পশ্চিমাংশে যেহেতু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তাই 11 মে থেকে আবারও তাপমাত্রা বাড়তে পারে বলে জানালেন আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম। বাংলাদেশের পশ্চিমাংশে বৃষ্টির সম্ভাবনাটা কম, যেখানে তাপমাত্রা হয় আমাদের সমান বা তারও বেশি। যদি বৃষ্টি না হয়, যদি থেমে যায় বৃষ্টিটা 1 দিন বা 2 দিন গ্যাপ করে, তখন তাপমাত্রা আবার আগের অবস্থায় চলে আসতে পারে। আর হিট ওয়েভ যদি জারি রাখিও আমরা হয়তো অঞ্চল বা ডিভিশন বা জেলাগুলো উল্লেখ রাখতে পারি। পরিস্থিতি যখন এমন, তখন আজ ও আগামীকাল এই 2 দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলেও জানালেন এই আবহাওয়াবিদ। সারা দেশ থেকে হিট ওয়েভ উঠে যাবে না, তাপপ্রবাহ উঠে যাবে না, সেটা আমরা বলতে পারছি। 4 তারিখের কাছাকাছি সময় থেকে 10 তারিখ পর্যন্ত আমাদের স্বস্তিদায়ক একটা আবহাওয়া বাংলাদেশে বিরাজ করতে পারে, যদি কালবৈশাখীর বৃষ্টিটা আমরা 4 তারিখ থেকে কন্টিনিউ প্রতিদিন কিছু না কিছু পাই। আবু সেতপু, মাই টিভি, ঢাকা। প্রচণ্ড গরমে জনজীবনে ত্রাহি ত্রাহি অবস্থা। রেহাই পেতে যে যার মতো খুঁজে নিচ্ছে স্বস্তি। এদিকে আজ দেশের ইতিহাসে সবচেয়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে হিট স্ট্রোকে 6 জেলায় পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। কয়েকদিন ধরে মাঝারি থেকে তীব্র তাপদাহ বইছে দেশের নানা অঞ্চলে। তীব্র তাপদাহে অসহনীয় হয়ে উঠেছে জনজীবন। কোথাও নেই বিন্দুমাত্র স্বস্তি। যে যেভাবে পারছে একটু প্রশান্তি খুঁজতে ছুটছেন ছায়াযুক্ত স্থানে। মঙ্গলবার দেশের পশ্চিমাঞ্চলের জেলা যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 43.8 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা এবং 1989 সালের পর জেলায় সর্বোচ্চ। সাথে টাঙ্গাই নিয়েছি, তবুও কুলোচ্ছে না, তাপ লাগতেছে খুব। এত গরম টিকতে পারছে না, ঘন্টায় ঘন্টায় 2 গ্লাস পানি খেতে গেলে ভালো হয়। প্রচন্ড তাপমাত্রা, এই তাপমাত্রায় আমাদের সমস্ত কাজকর্ম ব্যাহত হচ্ছে। যশোরে লাগাতার গরমে চরম দুর্ভোগ জনজীবনে। সবচেয়ে বেশি বিপদে পড়েছে খেটে খাওয়া মানুষ। এ অবস্থা বাড়ছে ডায়রিয়াজনিত রোগীর সংখ্যা। খুব প্রয়োজন না হলে রোদে বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এদিকে প্রতিদিনই তাপমাত্রার রেকর্ড ভাঙছে চুয়াডাঙ্গা জেলায়। মঙ্গলবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43.7 ডিগ্রি সেলসিয়াস। সাথে ভ্যাপসা গরমে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। দিনের আলো ফোটার পর থেকে উত্তপ্ত হয়ে উঠছে পরিবেশ। দিন এবং রাতের তাপমাত্রা খুব বেশি পার্থক্য নেই। তীব্র হচ্ছে গরমের অনুভূতি। বৃষ্টির পানির জন্য হাহাকার মানুষের। মানুষ তো বেরোতে চাচ্ছে না বাইরে, দোকানপাট খুলতে পারছে না, এমন গরম, কারেন্ট থাকছে না। পুরো প্যাসেঞ্জার রাস্তাঘাটে বেরোচ্ছে না, রোডের গরমের জ্বালায়। রোদ্রে যাত্রীতে একেবারেই উঠছে না। প্রচণ্ড গরম ও হিটস্ট্রোকে আজ সারা দেশে 9 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে আরও 5 জন হাসপাতালে ভর্তি রয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, নিউজ ডেস্ক।
তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। হাসপাতালেও বেড়েছে গরমজনিত রোগীর সংখ্যা। চলমান এই তাপপ্রবাহের মধ্যে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। হিট স্ট্রোক থেকে বাঁচতে বিশুদ্ধ পানি পান ও তরল খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আমেনা হীরা রিপোর্টে বিস্তারিত। সিলেট বাদে দেশের প্রায় সব অঞ্চলেই বইছে তাপপ্রবাহ। গড়ে প্রায় অনেক অঞ্চলেই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40 ডিগ্রির উপরে। রাজধানী জুড়ে তীব্র তাপদাহে হাঁসফাঁস করছে নগরবাসী। গরমে থাকা যাচ্ছে না, যে পরিমাণ ঠান্ডা পানি খাচ্ছি তাতেও শরীর আপনার অক্লান্ত। গায়ে শার্টটা 3বার ভিজছে গরমে, শুধু গামে প্রচুর কষ্ট হইতে আছে মানুষের। এত গরম সহ্য করার কোনো ক্ষমতা নাই। গরমের তীব্রতার সঙ্গে এদিকে পাল্লা দিয়ে বাড়ছে রোগবালাই। প্রচণ্ড গরমে ডায়রিয়া, পেটের পীড়া, ঠান্ডা, জ্বর, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, পানিশূন্যতা সহ হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন রোগীরা। তীব্র গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়েছে কয়েক গুণ। বিগত বছরের তুলনায় হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি বাড়ার কারণ জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক মোহাম্মদ আলামিন। শরীরের তাপমাত্রা যদি 105 ডিগ্রির উপরে হয়ে 2-3 ঘন্টার উপরে থাকে তাহলে আমরা তাকে হিটস্ট্রোক বলি। হিটস্ট্রোক হয় কখন? যখন আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা বাইরে চলে যায়। সুইটিং এর মাধ্যমে কিন্তু শরীরের তাপমাত্রাটাকে কমিয়ে দেওয়া হয়, যেটা আমাদের শরীরের মধ্যেই একটা মেকানিজমে কাজ করে। তো সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে এই তাপমাত্রার কমার মেকানিজমটা বন্ধ হয়ে যায়, তখন শরীরের তাপমাত্রা তাৎক্ষণিকভাবে অনেক বেশি বেড়ে যায়। সেই ক্ষেত্রে তো রোগীটা হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে পতিত হয়। তাপদাহে হিটস্ট্রোক থেকে বাঁচতে বাড়তি সতর্কতার প্রয়োজন বলেও জানান এই চিকিৎসক। সারাক্ষণ যারা রাস্তায় কাজ করে তারা কিছুক্ষণ কাজ করে আবার কিছু রেস্ট নিয়ে, গাছতলায় গিয়ে একটু রেস্ট নিয়ে বা ছাতা ব্যবহার করে তারা কাজ করবে। শরীর মুছে দিয়ে তারপর তার টেম্পারেচারটা কমাইতে হবে যেভাবে সম্ভব। তাহলে মৃত্যু ঝুঁকিটা কমে যায়। আর যদি মৃত্যুর ঝুঁকি যদি খুব বেশি হয় তাহলে তো হসপিটালে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে একদম স্পেশালাইজড সার্ভিস দিতে হবে। গরমে শিশু ও বয়স্কদের যত্রতত্র বাড়ির বাইরে না যাওয়ারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। আধুনিক কালের অবকাঠামো ও নির্মাণ শৈলীর অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে কাজ। বসত বাড়ি, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল কিংবা শিল্প কারখানা সর্বত্রই কাচ ব্যবহারের ছড়াছড়ি। বাণিজ্যিক ভবনের বহিরাবরণে কাচের ব্যবহার ও ভবনে এসির সংখ্যা বৃদ্ধি পরিবেশগত ঝুঁকি ভাবাচ্ছে পরিবেশবিদদের। কাচে সূর্যের আলো প্রতিফলিত হওয়ায় বেশি মাত্রায় তাপ উদ্দীপন হয়, যা রাজধানীর এই তীব্র গরমের জন্য অনেকাংশে দায়ী। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। এক দশকে রাজধানীতে তাপমাত্রা বেড়েছে প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস। এজন্য নগরে অতিমাত্রায় কাচের ভবন নির্মাণ ও এসির মাত্রাতিরিক্ত ব্যবহারকে দুষছেন গবেষকরা। আর এতে স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়ছে নিম্ন আয়ের মানুষরা। কাচের ভবন সাধারণত সুইডেন, ইউরোপ সহ নানা দেশে দেখা যায়, যেখানে সূর্যের অল্প কয়েক ঘন্টার আলো ধারণ করে তাপমাত্রা বাড়ানো হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা মোটেও বিজ্ঞানভিত্তিক নয়। রাজধানী ঢাকায় গত এক দশকে বেড়েছে কাচের নির্মিত ভবন। এসব ভবন থেকে সহজেই তাপ বিকিরণ হয়, আবার বেড়েছে এসির ব্যবহারও। গবেষকরা বলছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকে আরও ত্বরান্বিত করেছে নানা কর্মকাণ্ড। তাই রাজধানী সহ শহরের তাপ নিয়ন্ত্রণ, পরিবেশ বান্ধব অবকাঠামো নির্মাণ, জলাধার সংরক্ষণ ও পর্যাপ্ত গাছ রোপণের বিকল্প নেই। এসি যে ফাংশন, যে আমি ঘরের বাতাসটা ঠান্ডা করে আমি গরম বাতাসটা বাইরে দিয়ে দিচ্ছি, সুতরাং আমি প্রতিটা রুমে যেসব জায়গায় এসি আছে সেই রুম থেকে গরম বাতাসগুলো বেরোচ্ছে, যার জন্য সবই কিন্তু বাইরে যাচ্ছে। আমার বাইরে গরমটা যাচ্ছে, এসির গরমটা যাচ্ছে। যে হাইরাইজ বিল্ডিং হচ্ছে, চারপাশে শুধু কাচ, এটাতে কিন্তু আমাদের তাপমাত্রা বাড়াচ্ছে। কারণ এখন যে উন্নত মানের যে কাজগুলো সেটা করে কি, সেই কাজগুলো তাপমাত্রা রিফ্লেক্ট করে, অর্থাৎ এটা কিন্তু ভিতরে ঢুকতে দেয় না, যার জন্য ভিতরে তাপমাত্রা খুব একটা বাড়ছে না, কিন্তু তাপমাত্রা রিফ্লেক্ট করে বাইরে আবহাওয়াটাকে বাড়িয়ে দিচ্ছে। অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে, কাচের ভবনের পাশাপাশি রাজধানী ঢাকায় বেড়েছে এসির ব্যবহার। এতে বেড়েছে বাতাসের আর্দ্রতা, যে কারণে আগামীতে তাপপ্রবাহ আরও দীর্ঘায়িত হবে। এছাড়া এসির কোনো হিসেবও নেই, যে কেউ ইচ্ছে মতোই এটি ব্যবহার করছে, আর এর ফলেও রাজধানীর তাপমাত্রা বেড়েই চলছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশ, এর মধ্যে স্বস্তির বৃষ্টি নেমেছে সিলেটে। তাপপ্রবাহে পুড়ছে সারা দেশ। সিলেটের তাপমাত্রা সে তুলনায় কম থাকলেও গত দুদিন ধরে বাড়ছিল তাপমাত্রা। এর মধ্যে সিলেটে নামলো স্বস্তির বৃষ্টি। মঙ্গলবার বিকেল 4টা থেকে বৃষ্টি শুরু হয়। 1 ঘন্টারও কম সময়ব্যাপী চলা বৃষ্টিতে ফিরেছে স্বস্তি। সিলেটের বৃষ্টি পূর্বাভাসে দিয়ে রেখেছিল আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসের সঙ্গে মিলিয়ে দুপুর থেকে মৃদু শীতল হাওয়া বইছিল সিলেটেতে। আবহাওয়া ঠান্ডা হয় আর স্বস্তি নেমে আসে মানুষের মাঝে। ইনশাল্লাহ এবার আমরা অত তেমন একটা গরম না, বৃষ্টিও হয়েছে, মোটামুটি ঠান্ডা, আমরা খুব শান্তি আছি। মেহেরবানিতে সিলেটের গরম আবহাওয়া কম ছিল, আমরা খুব সুস্থ আছি। বৃষ্টিটা মনে করো একটু ওইলে শান্তি চলে যায় আর কি বালা। এবার অন্যান্য প্রসঙ্গ। সরকার ও রাজনীতিবিদদের সব সিদ্ধান্তের ক্ষেত্রে জনস্বার্থকে প্রাধান্য দেওয়ার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে আজ দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই পরামর্শ দেন। রাষ্ট্রপতি বলেন, সিদ্ধান্ত কে, কারা বা কোন সরকার নিল সেটি বড় কথা নয়, সিদ্ধান্তটি জনস্বার্থে নেওয়া হয়েছে কিনা তা বিবেচনায় নিতে হবে। রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য জনস্বার্থ জলাঞ্জলি দেয়া রাজনৈতিক দেউলিয়াত্ব ও প্রতিহিংসার রাজনীতির চরিত্রকে উন্মোচিত করে বলে মনে করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত হয় এবং জনগণের ভোগান্তি বাড়ে, এ ধরনের কর্মসূচি পরিহারের জন্য আমি সেই সকল জনস্বার্থ বিরোধী সেই দলসমূহ বা গোষ্ঠীসমূহকে আহ্বান জানাই যে এই ধরনের কর্মসূচি থেকে আপনারা বিরত থাকবেন। 2008 সালের নির্বাচনে আবারও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করলে জনস্বার্থে বেশ কিছু অগ্রাধিকার কর্মসূচি গ্রহণ করেন এবং কমিউনিটি ক্লিনিক এদের অন্যতম। আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করেছে বলে জানিয়েছে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে সূচনা বক্তব্যে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, 2026 সাল থেকে নতুনভাবে যাত্রা শুরু করবে বাংলাদেশ। 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে উন্নীত হবে বলেও আশা প্রকাশ করেন শেখ হাসিনা। যারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে তারাই দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছি, এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। একবার আন্তর্জাতিক পর্যায়ে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল, আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম এবং আমার ঘোষণা ছিল নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করব। আমরা তা করেছি। 1 বছর এখনো হয়নি, এরই মধ্যে পদ্মা সেতুতে 15,000 কোটি টাকা, 1500 কোটি টাকা অর্থাৎ 1500 কোটি টাকা আমাদের টোল উঠেছে। এই টোলের হিসাবটা কিন্তু আমাদের সেতু বিভাগ কিন্তু তাদের খরচা পাতি সব রেখে, সব ব্যয়টায় ধরে সেটাকে রেখে এরপরে যে লাভটা হয় এটা কিন্তু সেইটুকু। আগামী 8 মে হতে যাওয়া প্রথম দফায় উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনরা অংশগ্রহণ করতে পারবে না তা আইনে উল্লেখ নেই। প্রাপ্তবয়স্ক যোগ্যতা সম্পন্ন যে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। মন্ত্রী এমপিদের স্বজনরা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, এটি দলীয় সিদ্ধান্ত বলে জানিয়েছে নির্বাচন কমিশনার আনিসুর রহমান। কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের 6ষ্ঠ উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। আপনারা অতীতেও লক্ষ্য করছেন আমাদের কঠোরতার কোনো শেষ ছিল না, এবারও আমরা একই অবস্থান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে স্ট্যান্ডার্ড আমরা নিয়ে গেছি তার নিচে আমরা করতে পারবো। কে কোন দলের প্রার্থী এটি বড় কথা নয়, বড় কথা হচ্ছে জনগণ যাকে চাইবে তিনি নির্বাচিত হবেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব খান। তিনি বলেন, কমিশন চায় সবাই স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করুক। যত বেশি অংশগ্রহণ হবে তত বেশি প্রতিযোগিতামূলক হবে। দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 6ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে মত বিনিময় শেষে জেলা প্রশাসক চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হ্যান্ডেল করতে পারছে না, কেন্দ্র দখল হয়ে যাচ্ছে, যদি ঘটনা ঘটে প্রিজাইডিং অফিসার পুলিশকে ডাকবে, ওখানে যেতে
পুলিশ যেও হয়তো পারলো না, কেন্দ্র বন্ধ ওখান থেকে ভেঙে যাবে। ওই কেন্দ্র কিন্তু দাঁড়াই থেকে একজন করে ভোট নেওয়া হয় পরবর্তীতে। কোনো ছাড় নাই, কোনো অপকর্মের আমরা সাথী না, বরং প্রতিহত করব 100%। হজের ভিসার আবেদনের শেষ সময় গত 29 এপ্রিল থাকলেও সেটি বাড়িয়েছে সৌদি সরকার। ধর্ম মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় বাড়ানো হয়েছে। ফলে চলতি বছর হজে যেতে চূড়ান্ত নিবন্ধনকারী হজ যাত্রীরা আগামী 7 মে পর্যন্ত হজে ভিসার আবেদন করতে পারবেন। বিষয়টি নিশ্চিত করেছেন হজ এজেন্সি অ্যাসোসিয়েশন বাংলাদেশ হাবের সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম। তিনি জানান, ধর্মমন্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় বাংলাদেশি হাজিদের জন্য হজের ভিসা আবেদনের সময় 29 এপ্রিল থেকে আগামী 7 মে পর্যন্ত বাড়িয়েছে। এ সময়ের মধ্যে সবাইকে ভিসা আবেদন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ দেশের পথে রওনা হয়েছে। মধ্যরাতে সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয় জাহাজটি। কয়লা নিয়ে মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতে ফেরার সময় জিম্মি জাহাজটি এবার দেশের পথে বহন করছে 56,000 মেট্রিক টন চুনাপাথর। আগামী 12 বা 13 মে জাহাজটি কুতুবদিয়ায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। গত শনিবার দুবাইয়ের আল আহমরিয়া বন্দরে কয়লা খালাস করে মিনা সাকার বন্দরে যায় এমভি আব্দুল্লাহ। সেখান থেকে 56,000 মেট্রিক টন জাহাজীকরণ করা হয়। চালানটি চট্টগ্রামের কুতুবদিয়ায় খালাস করা হবে। জাটকা রক্ষায় 2 মাস নদীতে মাছ ধরা বন্ধ থাকার সময় শেষ হচ্ছে। আজ মাছ ধরতে রাতেই নদীতে নামবে জেলেরা। সেই লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে তারা। ভোলা প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। 2 মাস বন্ধ থাকায় নষ্ট হয়ে যাওয়া নৌকা ও জাল মেরামত করে প্রস্তুত জেলেরা। নদীতে মাছ ধরার লক্ষ্যে জমজমাট হয়ে উঠছে ঝিমিয়ে পড়া মাছের আড়তগুলো। আজ মধ্যরাত থেকে নদীতে নামবে ভেবেই স্বস্তিতে জেলেরা। তবে নিষিদ্ধ সময়ে সরকারি সুবিধাগুলো যথোপযুক্ত উপায়ে না পাওয়ায় ক্ষোভ রয়েছে মৎস্যজীবীদের। নিষেধাজ্ঞা মেনে চললেও সরকারি সহযোগিতা পাননি অভিযোগ অনেকেরই। আমাদের চাল দেওয়ার কথা 80 কেজি করে, এই জায়গায় দিয়ে 40 কেজি। 2 বার চাল দেয় 80 কেজি করে 160 কেজি। ওই জায়গায় যায় আমরা 20 কেজিও পাই নাই। সব উপরে লোকেরা খাইতে আছে, আমরা যাইলে ডাইরেক্ট নাই। সরকার তো আমাদের দেয়, সরকার দিলে লাভ কি? আমাদের তো এরা বিতরণ ঠিক না। সরকার যে আর্থিক সহযোগিতা চাউল দিছে, এটার পাশাপাশি যদি কিছু আর্থিক সহযোগিতা করতো, আমরা এটা নিয়ে মোটামুটি চলার মতো কিছু খাইতে পারতাম। আর যা দিছে এ আমাকে খুব সংকট বাজে গেছে। তবে উপযুক্ত মাছ পেলেই সকল লোকসান কাটিয়ে উঠবে মনে করেন মৎস্য বিভাগ। চলতি বছর ইলিশের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা যাবে আশা করেন তারা। আমরা আশা করছি যেহেতু সফলতার সাথে আমরা এই অভিযানটি শেষ করতে পারছি, এই অভিযানের পরেই আমাদের ইলিশের কাঙ্ক্ষিত উৎপাদন যেমন আমরা লক্ষ্য অর্জন করতে সক্ষম হব, তেমনি জেলে ভাইরা তাদের বিপুল পরিমাণ তারা ইলিশ পাবে বলে আমি মনে করি। জাটকা সংরক্ষণে জেলার মেঘনা নদীতে 90 কিলোমিটার ও তেঁতুলিয়া নদীতে 100 কিলোমিটার অভয়াশ্রমে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত ইলিশ সহ সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ করা হয়। ইলিয়াস কমল, মাই টিভি। কুষ্টিয়ার খোকসা ও কুমারখালীতে তীব্র তাপদাহে সেচ পাম্প অকেজো হয়ে পড়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে এ অঞ্চলে পাট চাষিদের। আবহাওয়ার পরিবর্তন না হলে পাট চাষে ক্ষতির সম্মুখীন হবার আশঙ্কা করছেন কৃষকরা। সংকট মোকাবেলা আধুনিক সেচ পাম্প স্থাপনের দাবি পাট চাষিদের। প্রতিনিধি লিপু খন্দকার রিপোর্ট, জানাচ্ছেন আমেনা হীরা। কুষ্টিয়ার খোকসা ও কুমারখালীতে তীব্র তাপদাহ, সেই সাথে নদ নদী ও খাল বিলের পানি শুকিয়ে গেছে। উঠছে না সেচ পাম্পে পর্যাপ্ত পানি। প্রচণ্ড খরা ও পানির অভাবে সেচ দিতে না পারায় মরে যাচ্ছে পাট গাছ। অতিরিক্ত খরা ও নদ নদীতে পানি না থাকায় ভূগর্ভের পানির লেয়ার নিচে নেমে যাওয়ায় ইঞ্জিন চালিত শ্যালো মেশিন দিয়েও পানি তোলা সম্ভব হচ্ছে না। তাই শঙ্কায় আছেন চাষিরা। পানির স্তর নামে গেছে, এই জন্যই পানি পাচ্ছি না। বিদ্যুৎ হলে, কারেন্টের ব্যবস্থা হলে, মোটর বসলে পানি উঠবে। আমার দুইটা শ্যালোই মাথার সময় খোঁড়া আছে, একটা পানি পাচ্ছে না। আমরা তো লোন ফোন তুলে পাট বুনেছি, তাহলে আমার এই পাট যদি মরিয়ে যায় তাহলে আমরা এই টাকা কোনতে দেব? বৈরী আবহাওয়ায় আধুনিক সেচ পাম্প স্থাপন করা না হলে ভবিষ্যতে ক্ষতির পরিমাণ বাড়বে বলে জানান পাট চাষিরা। এই ক্ষেত আমার হতে হবে, পানির ব্যবস্থা করতে হবে। সরকারের কাছে আমার এই আবেদন। সাবমার্সেলের ব্যবস্থা যাতে মাঠে মাঠে করে দেয়, এরকম একটা
তাপপ্রবাহে কৃষকদের ফসল রক্ষায় প্রতিনিয়ত পরামর্শ প্রদান এবং দ্রুত সেচ পাম্পের ব্যবস্থা করে দেওয়ার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। পাটের জমিতে এবং ধানের জমিতে সর্বদা পানি ধরে রাখার জন্য তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষকদের নিয়ে একটা উঠান বৈঠক করব এবং তাদের এই সেচ কার্যক্রম অব্যাহত রাখার ব্যাপারে সার্বক্ষণিক সহযোগিতা আমাদের উপজেলা কৃষি বিভাগ দিয়ে যাবে। এবছর জেলার খোকসা ও কুমারখালী উপজেলায় ৮,৬৫০ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। আমিনা হীরা, মাই টিভি নিউজ। এই ছিল আমাদের এখনকার আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার সংবাদ শেষ করছি। আল্লাহ হাফেজ।